আসসালামু আলাইকুম, স্বাগতম পলিটেকনিকে। আমি মোহাম্মদ আইনুদ্দিন আল আজাদ। আমি আজকে আপনাদের সামনে নতুন একটা টপিক নিয়ে উপস্থিত হয়েছি। তো বরাবরের মতো আপনারা এই পলিটেকনিকে নতুন নতুন সাবজেক্ট নিয়ে আলোচনা দেখে আসছেন। তো আজকে আমরা নতুন একটা সাবজেক্ট নিয়ে কথা বলবো আর আলোচনা করব পুরো বইটা নিয়ে। সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল। তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল মূলত ইলেকট্রিক্যাল ছাড়া অন্যান্য ডিপার্টমেন্টের জন্য আর কি পড়ানো হয়। তো এটা প্রথম পর্বের স্টুডেন্টদের জন্য আছে, আর হচ্ছে দ্বিতীয় পর্বের স্টুডেন্টদের জন্য আছে। তো এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করব। এটা সাবজেক্ট হচ্ছে ৬৬/৭১২। তো আমি প্রথমে এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালের প্রথম অধ্যায় যেটা আছে হচ্ছে ইলেকট্রিসিটি এবং এর প্রকৃতি নিয়ে আলোচনা করব। তো বাস্তব জীবনে আমরা এখন বর্তমান লক্ষ্য করতেছি যে যত দিন দিন আমরা আধুনিকতার দিকে আসতেছে, বিদ্যুৎ ছাড়া কোনো কিছুই কল্পনা করা যাচ্ছে না। তো এই বিদ্যুতের যে ব্যবহার বা বিদ্যুতের যে আমাদের প্রয়োজনীয়তা, এটা নিয়েই আসলে এই বইটাতে পুরো আলোচনা করা আছে। তো আমরা স্টেপ বাই স্টেপ এসব নিয়ে আমরা শিখতে থাকব। তো প্রথমে আমরা হচ্ছে বিদ্যুৎ এর অর্থ কি, বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি এর অর্থ কি, এটা সম্পর্কে আমরা জানি। আমরা আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা কখনোই বিদ্যুতের উপস্থিতি উপলব্ধি করতে পারি না। আমরা বিদ্যুৎকে দেখতে পারি না, আমরা বিদ্যুৎকে স্পর্শ করে এর যে আঘাত সেটা অনুভব করতে পারি না। কিন্তু আমরা এরকম দেখা গেছে যে বিদ্যুতের যে ফল, এই ফলে আমরা একটা তাপ উৎপন্ন হয়, সেই তাপ উৎপন্নের ফলে আমরা আলো দেখতে পাই। আবার মাঝে মাঝে এরকম দেখা যায় যে আমাদের বিদ্যুৎ চৌম্বকীয় ফল আছে, যে বিদ্যুৎ চৌম্বকীয় ফলের ফলে আমরা দেখি যে ফ্যান ঘুরে, মোটর চলে। এই ফ্যান মোটর এগুলো দিয়ে আমরা দেখা যায় মোটর দিয়ে পানি উত্তোলন করি, ফ্যান দিয়ে আমরা বাতাসটা অনুভব করি। কিন্তু এটা আসলে বিদ্যুৎ না, এটা হচ্ছে বিদ্যুৎ যে ব্যবহার করি, এই বিদ্যুৎ ব্যবহারের ফল। বুঝা গেছে? তো এই হচ্ছে ব্যাপার। তো এই বিদ্যুতের সংজ্ঞা আসলে সংক্ষেপে দেওয়া সম্ভব না। তো এটা হচ্ছে বিস্তারিত আলোচনার ব্যাপার। কিন্তু যদি কেউ এরকম ধরে যে না, আপনাকে এখন বিদ্যুতের সংজ্ঞাটা দিতেই হবে, তাহলে সংক্ষেপে এটা বিদ্যুতের সংজ্ঞা এভাবে দেওয়া যায় যে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ হচ্ছে এমন এক প্রকার অদৃশ্য শক্তি যার দ্বারা অসংখ্য বাস্তব কাজ সমাধা করা যায়। যেমন তাপ উৎপন্ন করা যায়, বিদ্যুৎ চৌম্বকীয় ফল তৈরি করা যায়, যেমন হচ্ছে ফ্যান অথবা মোটর ঘুরানো যায়, আবার হচ্ছে রাসায়নিক শক্তিতে রূপান্তর করা যায়। এগুলো হচ্ছে বিদ্যুতের বিভিন্ন ইফেক্ট। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি হচ্ছে বিদ্যুতের এমন এক অবস্থা যেটা অসংখ্য বাস্তব কাজ সমাধান করা যায় এই অদৃশ্য শক্তি দিয়ে। তাহলে বোঝা গেছে যে ইলেকট্রিসিটি কি জিনিস। তো ইলেকট্রিসিটি হচ্ছে এটাই, যে এটা হচ্ছে অদৃশ্য শক্তি যার দ্বারা অসংখ্য বাস্তব কাজ সমাধান করা যায়। তো আমরা শিখতে পারলাম যে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ কি জিনিস। এখন আমরা শিখবো হচ্ছে বিদ্যুৎ প্রয়োগের ফল। তো বিদ্যুৎ প্রয়োগের ফল আমরা ছোট করে আলোচনা করছিলাম যে বিদ্যুৎ প্রয়োগের ফল এর হচ্ছে তাপীয় ফল আছে, বিদ্যুৎ চৌম্বকীয় ফল আছে, আর হচ্ছে রাসায়নিক ফল আছে। তো তাপীয় ফলটা কি? যে ইফেক্টের কারণে বিদ্যুৎ শক্তিকে আমরা আলোর শক্তিতে রূপান্তর করি তাকে হচ্ছে তাপীয় ফল বলা হয়। যেমন আমাদের বাতিগুলো যেগুলা জ্বলে, আমরা ল্যাম্প যেগুলা জ্বালাই, এই ল্যাম্পগুলাতে কি হয় যে বিদ্যুৎ শক্তিকে আমরা আলোক শক্তিকে দেখতে পাই। অথবা আমরা যখন বৈদ্যুতিক ইস্ত্রি দিয়ে কোনো কিছু হিট করি, এখানে হচ্ছে তাপের বিকিরণ হয়, এতে করে আমাদের জিনিসটা সোজা হয়ে যায়। তো এটা হচ্ছে বিদ্যুতের তাপীয় ফল। আরেকটা হচ্ছে বিদ্যুৎ চৌম্বকীয় ফল। তো বিদ্যুৎ চৌম্বকীয় ফল যেটা, সেটা হচ্ছে এই বিদ্যুৎ চৌম্বকীয় ইফেক্টের ফলে কি হয় যে বিদ্যুৎ চৌম্বকীয় মানে আমরা যখন বিদ্যুৎ প্রয়োগ করি তখন এই বিদ্যুৎ শক্তিটা আমাদের হচ্ছে চৌম্বক শক্তিতে রূপান্তর হয়ে যায়। যেমন আমরা ফ্যান ঘুরাই অথবা মোটর চালাই, তো মোটরের মধ্যে আমাদের কয়েল থাকে, তাই না? তো আমরা যখন বিদ্যুৎটা প্রয়োগ করি তখন আমাদের এই কয়েলে বিদ্যুৎ প্রয়োগের ফলে সেখানে হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক চুম্বক বা ইলেকট্রোম্যাগনেটিক আবেশের তৈরি হয়, সেই আবেশ থেকে আমাদের চুম্বকীয় ইফেক্টটা তৈরি হয়। তো আমরা শিখতে পারলাম যে তড়িৎ চৌম্বকীয় আবেশের ফলে আমাদের এখানে একটা বিদ্যুৎ চৌম্বকীয় ব্যাপার তৈরি হয়েছে। তো পরবর্তীতে আমরা আসতেছি হচ্ছে রাসায়নিক ইফেক্ট, যেটাকে বলে রাসায়নিক ফল। তো এই রাসায়নিক ফল আমরা খেয়াল করে থাকি যে বৈদ্যুতিক ব্যাটারিগুলোতে
আমরা বিভিন্ন ধরনের পদার্থ ব্যবহার করে থাকি, লিকুইড। এই সকল পদার্থ ব্যবহারের কারণে যখন আমি এখানে বিদ্যুৎ শক্তি প্রয়োগ করতেছি, এই বিদ্যুৎ শক্তি প্রয়োগের ফলে সেখানে রাসায়নিক শক্তি বা রাসায়নিক শক্তির বিক্রিয়ার ফলে সেখানে রাসায়নিক শক্তি উৎপন্ন হচ্ছে। তো আমাদের এই তিনটা হচ্ছে বিদ্যুৎ শক্তি বা হচ্ছে বিদ্যুতের প্রয়োগের ফলে আমাদের এই জিনিসগুলো আমাদের তৈরি হচ্ছে। তো আমাদের বিদ্যুৎ প্রয়োগের ফল সম্পর্কে আমরা জানতে পারলাম। পরবর্তীতে আসছে অ্যাটমের গঠন প্রণালী। তো আমরা এই প্রথম অধ্যায়ের অ্যাটমের গঠন প্রণালী আছে, এখানে আমরা অ্যাটমের গঠন প্রণালী বলতে আমরা বাস্তবে এখন আমরা খেয়াল করে দেখছি যে যে কোনো পদার্থ, সেটা কঠিন, তরল বা বায়বীয়, যে কোনো পদার্থই হোক, এই কঠিন, তরল, বায়বীয় পদার্থগুলো যদি আমরা ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করি, তাহলে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কণা তৈরি হবে। এই কণাগুলোকে আমরা অণু বলে থাকি। তো এই অণুগুলোকে যদি আরো ছোট ছোট ভাগে ভাগ করা যায়, তো এই অণুগুলোকে ছোট ছোট যখন ভাগ করব, এই ক্ষুদ্রতম অণুটাকে বলা হচ্ছে অ্যাটম বা পরমাণু। তাহলে অ্যাটম বা পরমাণু কি জিনিস? কোনো পদার্থে ক্ষুদ্রতম কণাকেই হচ্ছে অ্যাটম বা পরমাণু বলে। বোঝা গেছে? তো অ্যাটম বা পরমাণু, এটা হচ্ছে অ্যাটমের দুইটা হচ্ছে গঠন আছে, একটা হচ্ছে নিউক্লিয়াস, একটা হচ্ছে নিউক্লিয়াস বহির্ভূত অংশ। তো নিউক্লিয়াস আর নিউক্লিয়াস বহির্ভূত অংশ, এই দুইটা বিষয় নিয়ে একটু কথা বলি। তো আমরা অ্যাটমের দুইটা অংশ দেখছি, সেটা হচ্ছে অ্যাটমের দুইটা অংশ, একটা হচ্ছে নিউক্লিয়াস, একটা হচ্ছে নিউক্লিয়াস বহির্ভূত অংশ। তো নিউক্লিয়াসের ভিতরে দুইটা অংশ থাকে। নিউক্লিয়াস কি জিনিস? নিউক্লিয়াস হচ্ছে অ্যাটমের কেন্দ্রে অবস্থিত কঠিন যেটা, সেই কেন্দ্র কোনটা? এই যে অ্যাটমের কেন্দ্র যদি ধরি এটা, তো এই কেন্দ্রের যে অবস্থান, এটা হচ্ছে নিউক্লিয়াসের কেন্দ্রকে বোঝাচ্ছে হচ্ছে নিউক্লিয়াস। তো এইখানে দুইটা অংশ, একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন। তো প্রোটন আর নিউট্রন থাকে হচ্ছে নিউক্লিয়াসের কেন্দ্রে। আর একটা হচ্ছে নিউক্লিয়াস বহির্ভূত যে অংশ। তো এই নিউক্লিয়াস বহির্ভূত অংশটা হচ্ছে এই নিউক্লিয়াসের প্রোটন এবং নিউট্রনকে কেন্দ্র করে ও বাইরের কক্ষপথে ঘোরাঘুরি করে, যেটা সেটা হচ্ছে নিউক্লিয়াস বহির্ভূত অংশ, সেটা হচ্ছে ইলেকট্রন। তাইলে আমাদের নিউক্লিয়াস যে নিউক্লিয়াসের যেটা কেন্দ্রে অবস্থান করে, সেটা হচ্ছে নিউক্লিয়াসের কেন্দ্র। আর হচ্ছে নিউক্লিয়াসের বহির্ভূত একটা অংশ আছে, হচ্ছে নিউক্লিয়াসের বহির্ভূত অংশটাকে বলা হচ্ছে ইলেকট্রন। তো প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট, প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক বা পজিটিভ চার্জ বিশিষ্ট। আর নিউট্রন হচ্ছে এর কোনো চার্জ নেই, এ হচ্ছে কোনো চার্জবিহীন। আরেকটা হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট। এদের এই চার্জের ধরনটা এমন। তো আমরা এরকম কিছু আমাদের ক্লাসে যে আমরা ক্লাস নেই বা স্টুডেন্টদেরকে পড়াই, তো এখানে আমরা দেখে থাকি যে কিছু স্টুডেন্ট থেকে পজিটিভ, কিছু স্টুডেন্ট থেকে একটু পিছনের দিকে বসে, এদের ধারণাটা একটু অন্যরকম থাকে। আর কিছু স্টুডেন্ট আছে এরা বুঝলেও হ্যাঁ বলে, না বুঝলেও হ্যাঁ বলে, যে সব সময় এরকম দেখা যায় যে এরা চুপ থাকে। যদি আমি একটা প্রশ্ন করি, এই প্রশ্নের প্রেক্ষিতে যদি এরা বলে যে আপনারা কি এটা বুঝতে পারছেন, তখন কিছু স্টুডেন্ট না বুঝেই উত্তর দেয় জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। তো নিউট্রনটা এখানে হচ্ছে এমন, ও হচ্ছে নিরপেক্ষ অবস্থায় থাকে, কিন্তু প্রোটন আর হচ্ছে ইলেকট্রনের যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডটাকে সে অবজার্ভ করে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াস বহির্ভূত অংশে কি কি থাকে। তো এই প্রোটন আর হচ্ছে ইলেকট্রনের সংখ্যা সমান হয়। প্রোটন পজিটিভ চার্জ বিশিষ্ট, ইলেকট্রন নেগেটিভ চার্জ বিশিষ্ট। প্রোটনের সংখ্যা যত হবে, ইলেকট্রনের সংখ্যাটাও তত হবে। প্রোটনকে প্রোটনকে কেন্দ্র করে ইলেকট্রনগুলোর বিভিন্ন কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় থাকে। তো এই যে ঘূর্ণায়মান অবস্থা, এটা যে শুধুমাত্র একটা কক্ষপথে ঘুরবে এমনটা না। এর কক্ষপথ বের করার জন্য আমাদের কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলা অনুযায়ী এই কক্ষপথে এরা বিচরণ করে। তো আমাদের যে ইলেকট্রন কক্ষপথে ঘুরে, এই কক্ষপথে ঘোরার জন্য যে সূত্রটা ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে 2n²। তো এই সূত্র অনুযায়ী আমরা হচ্ছে কক্ষপথে কিভাবে চলাচল করে এই ইলেকট্রনটা, সেটা আমরা বের করব। তো প্রথম কক্ষপথে আমরা দেখতেছি যে যে সূত্রটা আমরা দেখলাম, সেটা হচ্ছে 2n²। তো n এর মানটা হবে মানে 1 থেকে শুরু করে অনেক পর্যন্ত হতে পারে, যেটা আমরা জানি না, মানে অসীম একটা মান হতে পারে n। তো আমরা প্রথমে যদি 2 × 1 ধরি, যে n এর মান যদি 1 ধরি, তাহলে n² ধরলে কত হয়? আমাদের মান হচ্ছে 2। তার মানে প্রথম কক্ষপথে আমাদের মান থাকবে হচ্ছে দুইটা মান থাকতে পারে, মানে দুইটা ইলেকট্রন থাকবে। দ্বিতীয় কক্ষপথে 2 × 2a², n এর মান এখানে কত ধরছি? 2 ধরছি। তো এই 2a² ধরার কারণে 2 দুগুণে 4 আর 4 দুগুণে 8। তার মানে দ্বিতীয় কক্ষপথে আমাদের ইলেকট্রন সংখ্যা কত হবে? 8টা হবে।
এইভাবে তৃতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত হবে, যে এখানে n এর মান ধরছি 3, তাহলে 3 3 9, 9 2 18টা ইলেকট্রন সংখ্যা হবে। চতুর্থ কক্ষপথে হবে হচ্ছে 32টা ইলেকট্রন সংখ্যা। তো এই ইলেকট্রন সংখ্যা যদি আমরা এভাবে অঙ্কন করি, যে এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের প্রথম কক্ষপথে আমরা কতটুকু দেখছি, প্রথম কক্ষপথে আমাদের ইলেকট্রন সংখ্যা থাকবে 2টা। দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকবে, আমরা দেখে আসছি দ্বিতীয় কক্ষপথে থাকবে হচ্ছে 8টা। তার মানে এখানে আমাদের 8টা। তৃতীয় কক্ষপথে কয়টা থাকবে, এখানে থাকবে হচ্ছে 18টা। এইভাবে আমরা ইলেকট্রনগুলো অঙ্কন করে থাকবো, যে ইলেকট্রনগুলো এভাবে আর কি এক একটা যে অ্যাটম আছে, অ্যাটমের যে বিভিন্ন ইলেকট্রনের পর্যায়ক্রমে যে ঘোরাঘুরি করে প্রোটনকে কেন্দ্র করে, সেই প্রোটনকে কেন্দ্র করে যে পর্যায়ক্রমে ঘোরাঘুরি করে, এই সূত্র অনুযায়ী বা এই কক্ষপথ অনুযায়ী তারা বিচরণ করে থাকে। তো আমরা অ্যাটমের গঠন প্রণালী শিখলাম। এখন আমাদের ধারাবাহিক আলোচনার আজকের অংশ ছিল শেষ টপিক, যেটা হচ্ছে কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স। তো কারেন্ট কি জিনিস, কারেন্ট প্রথমে শিখবো, তারপর ভোল্টেজ শিখবো, তারপর রেজিস্ট্যান্স শিখবো। কারেন্ট হচ্ছে কোনো একটা পদার্থের ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহের হারকে কারেন্ট বলা হয়। তাহলে ইলেকট্রন প্রবাহের, এটাকে আমরা শর্টভাবে বলতে পারি যে ইলেকট্রন প্রবাহের হারকে কারেন্ট বলে, বুঝতে গেছে? তো ইলেকট্রন প্রবাহের হারকে কারেন্ট বলে। কারেন্টের প্রতীক হচ্ছে আই, একে আই দ্বারা প্রকাশ করা হয়, আর হচ্ছে এর একক হচ্ছে অ্যাম্পিয়ার, বুঝা গেছে? যে কারেন্টের প্রতীক হচ্ছে আই, এর একক হচ্ছে অ্যাম্পিয়ার। এর পরবর্তী অংশে আমরা আসতেছি ভোল্টেজ। ভোল্টেজ কি জিনিস, এই ইলেকট্রন প্রবাহ করার জন্য একটা যে পরিবাহী পদার্থ ভিতর দিক দিয়ে ইলেকট্রন প্রবাহ করার জন্য যে চাপ প্রয়োগ করা হয়, এই চাপটাকে ভোল্টেজ বলা হয়। তো আমাদের এই চাপ বিভিন্ন প্রকারের হতে পারে। আমাদের যদি বাস্তবে একটা উদাহরণ দিয়ে আমরা এই চাপটাকে প্রকাশ করে থাকি, যে আমরা মেসে থাকি, মেসে থাকার কারণে কি হয়, মাঝে মাঝে বন্ধুদের পাল্লায় পড়ে আমরা পড়াশোনা কম করি। বাসা থেকে হঠাৎ চাপ আসছে যে পরীক্ষার রেজাল্ট খারাপ হচ্ছে, আমাদের পড়াশোনা ভালো করে করতে হবে। তার মানে এই যে আমরা ঘুম থেকে উঠি কয়টায়, নর্মালি আমরা যখন মেসে থেকে 9টার দিকে উঠি, বাসা থেকে যখন চাপ প্রয়োগ করা হয়েছে আমি কিন্তু বলে দিচ্ছে যে 6টা থেকে যদি তুই না উঠিস, তাহলে আজকে এর পরের মাস থেকে তোর হচ্ছে মেসে থাকা খাওয়ার যত টাকা পয়সা সব কিছু বন্ধ। তো তার মানে কি, এই যে এখানে একটা মস্তিষ্কে চাপ চলে আসছে, এই চাপের কারণে কিন্তু আমরা পরবর্তী দিনে ঠিক 6টায় ঘুম থেকে উঠে পড়াশোনা করি। তার মানে এটা আমার চাপ পরিবার থেকে। ঠিক তেমন পরিবাহী পদার্থের ভিতরে ইলেকট্রন প্রবাহ হওয়ার জন্য এক ধরনের চাপ প্রয়োগ করা হয়, সেটা একটা নির্দিষ্ট গতিতে চলতেছিল, কিন্তু যখন আমি চাপ প্রয়োগ করলাম, এই চাপ প্রয়োগ করার কারণে সে একটু দ্রুত বা অতিরিক্ত দ্রুত যাচ্ছিল, এই চাপটাকে বলা হচ্ছে ভোল্টেজ। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে পরিবাহী পদার্থের ভিতরে ইলেকট্রন প্রবাহ করার জন্য যে চাপ প্রয়োগ করা হয়, এই চাপ প্রয়োগ করা কি ভোল্টেজ বলা হয়, বুঝা গেছে? ভোল্টেজের প্রতীক হচ্ছে ভি, এর একক হচ্ছে ভোল্ট, ঠিক আছে? তাহলে ভোল্টেজের প্রতীক হচ্ছে ভি, ওর একক হচ্ছে ভোল্ট। পরবর্তী আলোচনায় আসতে হচ্ছে রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্স হচ্ছে এই ইলেকট্রন প্রবাহ হওয়ার জন্য যে পরিবাহী পদার্থের যে বাধা তৈরি হয়, পরিবাহী পদার্থ নিজস্ব মানে কিছু বৈশিষ্ট্য বা গুণাগুণের কারণে ওই পদার্থের এক এক ধরনের বাধা থাকে শরীরে। তো ওই যে পদার্থের ওর নিজস্ব যে বাধা, যে এই বাধার কারণে এক এক ধরনের পদার্থে এক এক ধরনের বিদ্যুৎ পরিবাহিত হয়। যেমন তামার একটা বৈশিষ্ট্য আছে, অ্যালুমিনিয়ামের একটা বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যর কারণে এদের ভিতর দিক দিয়ে বিদ্যুৎ প্রবাহের যে মাত্রা, এটা কম বেশি হতে পারে। এর জন্য তামার হচ্ছে রেজিস্ট্যান্স একরকম, হচ্ছে অ্যালুমিনিয়ামের রেজিস্ট্যান্স একরকম। আমরা আমাদের বাস্তবে যদি উদাহরণ দিয়ে একটা দেখি, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স এমন হতে পারে যে আমরা খেয়াল করছি যে আমাদের বাবা মা যারা আছে, এই বাবা মা যারা আছে এদের বয়সটা একটু বেশি হয়ে যাওয়ার কারণে ওদের কোমরে ব্যথা থাকে, হাঁটুতে ব্যথা থাকে, ডায়াবেটিস থাকে, প্রেশার থাকে, অনেক ধরনের সমস্যা থাকে। তার মানে ওদের কি হচ্ছে, যে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু কমে গেছে। কিন্তু আমরা এখন বর্তমান যে বয়সে মানে অবস্থান করতেছি, আমাদের বছরে দেখা গেল যে একবার সর্দি হয় অথবা বছরে একবার জ্বর হয়, এতটুকু পর্যন্তই, কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু অনেক, তাই না? তো এই রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকার কারণে দেখা গেছে যে আমাদেরকে নর্মাল ছোটোখাটো রোগ আক্রমণ করে, কিন্তু বড় ধরনের রোগ আক্রমণ করতে পারে না। যখন আমাদের বয়স আবার এরকম বাবা মার মতো হয়ে যাবে, যে 40 পার হয়ে যাবে, তখন দেখা যাবে যে আমাদেরও
এরকম কোমরে অথবা হাঁটুতে ব্যথা তৈরি হয়ে যাচ্ছে, তার মানে আমাদের তখন রোগ প্রতিরোধের যে বাধা দানের ক্ষমতা, এই বাধা দানের ক্ষমতাটা কমে গেল। ঠিক একই রকম এই পদার্থের ভিতরে রেজিস্ট্যান্স বলতে ওই পদার্থের মানে ইলেকট্রন যে প্রবাহিত হবে, এই প্রবাহিত হওয়ার জন্য একটা বাধা দানের ক্ষমতাটাকে হচ্ছে রেজিস্ট্যান্স বলা হয়। তার মানে রেজিস্ট্যান্সের যদি আমি সংক্ষেপে সংজ্ঞা দিই, সেটা হবে কি, যে পরিবাহী পদার্থের ভিতরে ইলেকট্রন চলাচলের যে বাধা, সেটাকে বলা হয় রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্সকে আর এর প্রতীক হচ্ছে আর, রেজিস্ট্যান্সের প্রতীক হবে আর, আর ওর একক হচ্ছে ওহম। তাহলে রেজিস্ট্যান্সের প্রতীক হচ্ছে আর, ওর একক হচ্ছে ওহম। ওহমটাকে আমরা এভাবে সাইন দিয়েও প্রকাশ করে থাকি। তো এই যে আমরা কি কি শিখলাম আজকের আলোচনার বিষয় ছিল হচ্ছে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি কি জিনিস সেটা শিখলাম, বিদ্যুৎ প্রয়োগের ফলে কি কি হয় সেটা শিখলাম, অ্যাটমের গঠন প্রণালী শিখলাম, এবং কারেন্ট ভোল্টেজ রেজিস্ট্যান্স সম্পর্কে আমরা আলোচনা করলাম। তো আজকের আলোচনা এতটুকুই। পরবর্তী যে মানে পর্যায়ক্রমে যে ভিডিওগুলো আসবে, এই ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন, চ্যানেলের সাবস্ক্রাইব করুন এবং হচ্ছে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।